জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে থাকছে ৬টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পেলেন আরও একটি মন্ত্রণালয়। নতুন করে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি পেয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন। পাচারের টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সহযোগিতা করবে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক উন্নয়ন করতে কাজ করবে দেশটি। সকালে পরিকল্পনা কমিশনে অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় পোশাক শিল্পের জন্য ব্যবসার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায় যুক্তরাজ্য। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের উন্নয়ন খাতে সহযোগিতা থাকবে দেশটির। আমরা বলেছি আমাদের বাণিজ্য যেমন গার্মেন্ট, দে হ্যাভ গট গুড মার্কেট ইন ইউরোপ অ্যান্ড ইউকে, অ্যান্ড উই হ্যাভ টোল্ড দেম যে আরও ডাইভার্সিফাই যদি করে তাদের মার্কেট এক্সপোর্ট করে। কিন্তু এটার জন্য দরকার শর্ত হলো বিজনেস এনভায়রনমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস, মানে ক্লাইমেটটা বিজনেস ঠিক করতে হবে, আদারওয়াইজ প্রাইভেট সেক্টর উইল নট কাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চালানো গণহত্যার তদন্ত কাজে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব, এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও, এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে আর খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন এক নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। Really positive meeting with Honourable Home Advisor and with the Inspector General of Police. We are here this week really to discuss the ways in which the UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months as requested by the interim government, but also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. We've been really inspired as well by the many things we've heard from students, from the young people, and we all want to support Bangladesh. দফায় দফায় ভারী বর্ষণ ও উজানের অব্যাহত ঢলে নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা দীর্ঘায়িত হওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ চরমে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। দিন দিন নোয়াখালীতে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। জেলার অধিকাংশ এলাকায় পানি বেড়েছে 1 থেকে 1.5 ফুট। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রতিদিনই বাড়ছে দুর্গতদের ভিড়। পর্যাপ্ত ত্রাণের অভাবে ইতোমধ্যে দেখা দিয়েছে খাবারের সংকট। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। জেলাটিতে এ পর্যন্ত বন্যায় ও বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেছে 10 জনের। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সবকটি ইউনিয়নই এখন প্লাবিত। ভালো নেই রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ। বন্যা কবলিতরা ত্রাণের আশায় থাকলেও দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ। এদিকে কুমিল্লায় বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় এখনও লোকালয়ে ঢুকছে ঢলের জল। জেলার 7টি উপজেলায় পানিবন্দী অবস্থায় আছেন 10 থেকে 12 লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। ভারতের ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেয়া হলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে পদ্মা নদীর পানি।
রাজশাহীতে আগামী 3 দিন পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। তবে নদীর পানি বৃদ্ধির কারণে শহরের উজানে বেশ কিছু জায়গায় অরক্ষিত বাঁধ নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল 9টায় নগরীর বোয়ালিয়া পয়েন্টে পানির উচ্চতা ছিল 16.30 মিটার, যা বিপদসীমার 18.05 থেকে 1.5 মিটার নিচে। গতকালের চেয়ে খুব বেশি পানি বাড়েনি, তবে পদ্মার উজানে শিবগঞ্জে পদ্মা নদীর পানি বেড়েছে 7 সেন্টিমিটার। এর প্রভাবে রাজশাহীর বেড়পাড়া, গহমাবুনা, নীলবুনা সহ কয়েকটি জায়গায় ছোট ছোট ভাঙন দেখা দিয়েছে। একই সাথে এসব এলাকায় ব্লক বাঁধ না থাকায় পানি বৃদ্ধির খবরে শঙ্কিত গ্রামবাসী। এমন অবস্থায় দ্রুত এসব এলাকায় উন্নয়নের ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন তারা। দেখছেন এখন চারদিক। এখন নিচ্ছি একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন চারদিক। বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে, সেজন্য উপদেষ্টাদের বিপ্লব ধারণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আর কোনো ষড়যন্ত্রকারী যেন মাথা চাড়া দিতে না পারে, সেজন্য প্রধান উপদেষ্টাকে শক্ত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব। তিনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, নোবেল লরিয়েট। তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই। এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। ভারত সরকার অনুরোধ করব, দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। বিদেশ থেকে ঋণ নিয়ে বেশি দিন চলা যাবে না, তাই সর্বোচ্চ রাজস্ব আদায় করার জন্য এনবিআর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। পরে তিনি বলেন, কাস্টমসে পণ্য যাচাই বাছাই হবে, তবে আমদানিকারকদের হয়রানি করা যাবে না। ব্যবসায়ীদের সর্বোচ্চ সহযোগিতা করবে রাষ্ট্র। এদিকে 2024-25 অর্থ বছরে জুলাই মাসে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 8,858 কোটি টাকা। আহরণ হয়েছে 5,384 কোটি টাকা, আর ঘাটতি 3,474 কোটি টাকা। এ ব্যাপারে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণ ও ঘাটতি মেটাতে সর্বোচ্চ কাজ করবেন তারা। রেভিনিউটা কালেক্টটা যেন ম্যাক্সিমাম হয় বা মানুষকে কোনো রকম ডুরেসের বাংলা কি কষ্ট করে না, নিয়ম মাফিক আদায় করবে। এবং সেটা আমরা বলছি আমাদের ট্যাক্স জিডিপি একটু লো, আমাদের বাড়াতে হবে, কারণ আমাদের কোম্পানি ইউজ করার মতো আমাদের প্রচুর অর্থ। সারাক্ষণ তো লোন নিয়ে আমরা চলতে পারবো না। দ্রুত প্রাইভেট সেক্টরের কিছু ইস্যু আছে যে আপনার তাড়াতে পোর্টে যেন ছাড়ানো হয়, এটা এবং দ্রুত যেন এসে করা যায় সেইগুলো। গেল কয়েক বছরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বমুখিতা ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। মঙ্গলবার সকালে টিসিবি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কর্মশালায় একথা বলেন তিনি। সরকার পরিবর্তনের পর এখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আগের চেয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। সড়কে চাঁদাবাজি অব্যাহত রয়েছে বলে জানান তিনি, এবং তিনি বলেন, এটি বন্ধ করা না গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাপ দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনাদের সাথে আজকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। যেহেতু এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন চারদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম সংস্কৃতি আর থাকবে না। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি প্ল্যাটফর্ম জরুরি। টিএসসিতে ত্রাণ কার্যক্রম পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।
সন্ধ্যায় টিএসসিতে ত্রাণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে চান তিনি। এ সময় সমন্বয়ক সার্জিস আলম হলে গণরুম, সিট, বাণিজ্য, রাজনৈতিক দলের দৌরাত্ম্য, ক্যান্টিন সমস্যা, লেখাপড়ার পরিবেশ, শিক্ষকদের রাজনীতি সহ নানা সমস্যা দূর করার দাবি জানান। উত্তরে উপাচার্য বলেন, দ্রুত সময়ে সম্ভব এমন সমস্যাগুলোর সমাধান আগে করতে চান তিনি, আর যেগুলো সময় সাপেক্ষ সে বিষয়ে নেওয়া হবে উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা আর গেস্ট রুম দেখতে চাই না। আমরা আর ওই বাধ্য করে গণরুম রেখে রাজনীতির যে চর্চা ছিল সেটি আর হতে দেখতে চাই না। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডিপার্টমেন্টগুলোতে শিক্ষকদের যে একক ছত্র স্বেচ্ছাচারিতা থাকে সেটিও আমরা আর দেখতে চাই না। সারা বছর আমাদের পড়াশোনার পাশাপাশি এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষের সেবা করার কোনো না কোনো উপলক্ষ আমরা জিইয়ে রাখতে চাই। আন্তরিকতার সাথে আপনাদের পাশে থাকতে রাজি আছি। আমি কোনো রকম লম্বা পরিকল্পনা নিয়ে পদ আঁকড়ে থাকার কোনো মানসিকতা নিয়ে আসিনি। আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, আমাকে বিশ্বাস করে দেখেছেন। আমি যদ্দূর পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র সামর্থ্যে, ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনার পাশে দাঁড়াতে চাই। ফেনীর ছাগলনাইয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সেনাপ্রধান বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় ভুক্তভোগীদের চাহিদা সম্পর্কে অবহিত হন তিনি। এরপর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে চলমান উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে মতবিনিময় করেন। এছাড়া উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। এ সময় ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবান্ন অভিমুখে যাত্রা কর্মসূচিতে রণক্ষেত্রে পরিণত কলকাতা। মঙ্গলবার দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। মিছিল ঠেকাতে ব্যবহার করা হয় জলকামান ও কাঁদুনে গ্যাস, ছোড়া হয় ফাঁকা গুলি। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আটক করা হয় অসংখ্য আন্দোলনকারীকে। সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ছিল আন্দোলনকারীদের। এদিকে পুলিশি হামলার প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে 12 ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।